15,910 ফিট উচ্চতায় বারালাচালা পাস এই পর্বের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত। এটা কোনো সাধারণ পথ নয়, এখান থেকে শুরু হয় হিমালয়ের গভীরতা আর নির্জনতার সত্যিকারের অনুভব। লাদাখের 6ম এপিসোডে আমরা শুরু করব মানালি থেকে, সবুজ পাহাড়ের কোলে ঘেরা একটি শান্ত সকাল দিয়ে। ধীরে ধীরে আমরা প্রবেশ করব হিমালয়ের কঠিন আর নিঃসঙ্গ প্রান্তরে, যেখানে শুধু পাহাড়, ঠান্ডা হাওয়া আর প্রকৃতির এক গভীর নীরবতা। আর সেই সঙ্গে পৌঁছে যাব আমাদের প্রথম পাস, বারালাচালা পাস। যতই উঁচুতে উঠি ততই বোঝা যায় প্রকৃতির সামনে মানুষ কতটা ক্ষুদ্র আর জীবনের মানে কতটা গভীর। এই এপিসোড শুধু রাইড নয়, এটা এক আত্মিক ভ্রমণ, যেখানে প্রতিটি ফ্রেম, প্রতিটি শব্দ, প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে আছে অনুভব, যা শুধু দেখে নয়, হৃদয় দিয়ে অনুভব করতে হয়। গুড মর্নিং ফ্রম মানালি। আজকে আমাদের ডে 5 আর আমরা আছি মানালিতে, একদম মল রোডের সামনে হোটেলে। লাস্ট এপিসোডটা যদি আপনারা দেখে থাকেন, আমরা মানালিতে পৌঁছেছিলাম গতকালকে সন্ধ্যাবেলা, আমরা হোটেলে ছিলাম। আজকে আমরা পাড়ি দেবো মানালি থেকে সারচুর উদ্দেশ্যে। সকাল থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে আর প্রেডিকশন কিন্তু রয়েছে পুরো সারচু পর্যন্ত কিন্তু পুরো বৃষ্টি মেঘলা ওয়েদার রয়েছে। তো জানি না কিভাবে কতটা কি করতে পারবো, কপালে কি আছে চলছে। তো কফিটা দিয়ে আজকে দিনটা শুরু করছি, এরপরে আমাদের ব্রেকফাস্ট চলে আসছে। ব্রেকফাস্টে আমরা অর্ডার করেছি হচ্ছে আলুর পরোটা। আলুর পরোটার সাথে আমরা নিয়েছি হচ্ছে একটা টক দই। ব্রেকফাস্টটা করব, তারপর এখান থেকে বেরিয়ে যাব আমরা সারচুর উদ্দেশ্যে। তো দেখা হচ্ছে মোটো ব্লগ সেটআপে। ওকে, তো আমরা হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। বাইরে এখন বৃষ্টি হচ্ছে আবার। মানালিকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের আসল লক্ষ্যের উদ্দেশ্যে। আজকের আমাদের জার্নি হচ্ছে সারচু। ওয়েদার অনেক ঠান্ডা হবে কারণ আমরা অনেক উপরে উঠবো। তো কাল রাত্রিবেলা আমরা এখান থেকে মল রোডের উপরে উঠেছিলাম, এই জায়গাটা থেকে, এই দিক থেকে এসছিলাম। এখন আমরা এই দিকে যাবো। আর আমাদের পাশে কিন্তু দিয়ে বয়ে চলেছে দেখুন বিয়াস রিভার। আর এই বিয়াস রিভার কিন্তু আমাদের সাথে সাথে চলবে, কিছুটা পথ চলবে, তারপরে বিয়াস রিভার চেঞ্জ হয়ে যাবে। আর সামনে আসছে ফেমাস অটল টানেল। চলুন আমরা দেখাবো আপনাদেরকে অটল টানেল। তার আগে কিছুটা রাস্তা পার হতে হবে। তো আমরা দুটো চেন লিউব নিয়ে নিলাম। অ্যাকচুয়ালি আমি চেন লিউব বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, বাট সামহাও চেন লিউবটা কাজ করছে না। ভাইয়া দে দিয়া। বাইক অন হায়ার, বাইক রেন্টের শপ আছে মোটুলের, এখানে অ্যাক্সেসরিজ পাওয়া যায়। আর আপনারা চাইলে বাইক রেন্ট নিতে পারেন একদম রোডটা বেরিয়ে। তো চেন লিউবটা নিয়ে একটু টেনশন ছিল, কারণ চেন লিউবটা না করলে টাইম মতো বাইকের চেনের উপর প্রেশার পড়বে, বাইক চেন প্রপারলি কাজ করবে না। অটল টানেল 24 কিলোমিটার। আর এই অটল টানেলের আগে আসবে হচ্ছে সোলাং ভ্যালি। তো আমরা এখন আছি 6500 অল্টিটিউডের উপর। দেখুন বিয়াস রিভারটাকে দেখুন এখান থেকে একবার, কি সুন্দর লাগছে। আমরা আছি এখন NH3 এর উপর। সোলাং ভ্যালি 12 কিলোমিটার। আর দেখুন উপরে পাহাড়গুলোকে একবার দেখুন, পুরো বৃষ্টির মেঘটা পাহাড়টাকে ঢেকে রেখেছে আর অদ্ভুত একটা শ্যাডো ক্রিয়েট করেছে। ঠিক দেখে মনে হচ্ছে না কেউ পেন্সিলে পাহাড়গুলোকে স্কেচ করে এঁকেছে শেড দিয়ে। আর দেখুন এইখানে রাস্তাটা দেখুন, রাস্তা পুরো ভেঙে গেছে। মানালি থেকে হচ্ছে আসল পরীক্ষা শুরু আমাদের। কিসমে কিতনা হে দাম, এবারই হবে আসল পরীক্ষা, আমাদের কত দম আর আমাদের বাইকের কত দম। মানালি কিন্তু নিচে, আর আমরা এখন উপরের দিকে উঠে যাচ্ছি আস্তে আস্তে, অটল টানেলের দিকে, সোলাং ভ্যালির দিকে। দেখুন ভ্যালিটা কি সুন্দর লাগছে। অটল টানেলটা পার করলেই কিন্তু টেম্পারেচার আরো ড্রপ করবে, এক অদ্ভুত অন্যরকম সিনারি আমরা দেখতে পাবো। আমার কিন্তু বাঁ পাশ দিয়ে কন্টিনিউয়াসলি বিয়াস রিভার বয়ে চলেছে।
সোলাং ভ্যালি থেকে আমরা জাস্ট 3 কিলোমিটার আগে আছি, রাস্তাটা দিয়ে যাচ্ছি, কি সুন্দর লাগছে। মানে আমি খালি ভাবছি যে কালে যখন বরফ পড়ে এইসব এলাকাতে তখন কত সুন্দর লাগে। তো অবশ্যই আমি মানালি আবার আসবো, শীতকালে একবার আসার প্ল্যান করব। ও ভাই, আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখুন আমার বাঁ দিকে দেখুন, পুরো পাহাড়টা পুরো বরফে ঘেরা, পুরো স্নো পিক মাউন্টেন দেখা যাচ্ছে এখান থেকে। দেখুন পুরো পাহাড়ের উপরে পুরো বরফ। তো আজকে কিন্তু আমরা অলমোস্ট ওই রকম কাছাকাছি অল্টিটিউডে যাব। জানি না আমাদের কতটা কষ্ট হবে, কতটা সুবিধা হবে, কতটা ভালো লাগবে। আমরা উপরের দিকে উঠছি, এখন আমরা একটা এলাকা ক্রস করছি। তো আমরা জাস্ট সোলাং ভ্যালি থেকে 3 কিলোমিটার আগে, আর এই যে ব্রিজটা আমরা ক্রস করছি, এই ব্রিজটার নাম হচ্ছে সোলাং ভ্যালি ব্রিজ। আর এই ব্রিজের পাশ দিয়ে দেখুন বিয়াস রিভার। দেখুন পুরো ক্লাউড ব্রাস্ট হয়েছিল যে সময় অগস্ট মাসে, সেই ক্লাউড ব্রাস্টে ওই পাহাড় থেকে পাথর একটা রাতে সমস্ত পাথর এখানে চলে এসেছিল। আর এই পুরো রাস্তা বন্ধ হয়ে গেছিলো 3 দিন। আর বিশেষ করে এইসব জায়গায় তো বিশাল রিস্ক, যখন তখন কমিউনিকেশন বন্ধ হয়ে যেতে পারে। আর মানুষরা এখানে বসবাস করে যারা, তাদেরকে হ্যাটস অফ, তারা তাদের অনেক জীবনের ঝুঁকি নিয়ে সারা জীবন কাটিয়ে দেয়। আমরা কিন্তু পৌঁছে গেছি সোলাং ভ্যালি। তার এখানে দেখুন দোকানপাট, এডিভি রাইডের বাইক, এখানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি হয়। আর মানালির একটা মোস্ট ফেমাস ডেস্টিনেশন সোলাং ভ্যালি। নর্মালি সবসময় পাবেন আপনারা প্যারাগ্লাইডিং, এডিভি রাইডিং, এগুলো সবসময় পেয়ে যাবেন। অনেকে আছে যারা মানালিতে থাকতে পছন্দ করে না ক্রাউডের মধ্যে, তো তারা এই সোলাং ভ্যালিতে এসে থাকে। তো আপনারা চাইলে সোলাং ভ্যালিতে এসে থাকতে পারেন। এখান থেকে অটল টানেল মাত্র 11 কিলোমিটার দূরে, দারচা 88 কিলোমিটার। এখানে কিন্তু পুরো বরফে, মোটামুটি শীতকালে বরফে ঢাকা থাকে, লোকে বরফে এখানে এনজয় করতে আসে। রোপওয়ে আছে, অনেক রকম অ্যাক্টিভিটিস আছে। আপনারা চাইলে সোলাং ভ্যালিতে অনেকটা ভালো ভালো টাইম কাটাতে পারেন। তো অনেকেই মানালিতে আসলে সোলাং ভ্যালি কেউ মিস করতে চায় না। একটুখানি মানালি থেকে, বেশি দূরও না, মাত্র 15 কিলোমিটারে আপনারা সোলাং ভ্যালিতে চলে আসতে পারেন মানালি থেকে। এটা একটা টানেলের মতো, কভার টানেল, বাট এটা একটা সাইডে পুরো ওপেন আছে ভিউ দেখার জন্য। মানে এদিকে পাহাড়টা আছে, পাহাড় কেটে না, পাহাড়ের সাইড দিয়ে সুন্দর করে বানানো আছে। আর এদিকে ভ্যালিটা দেখুন কত সুন্দর লাগছে। সামনেটা দেখুন একবার, উপরে পুরো স্নো পিক মাউন্টেন একদম। আর একদম মনে হচ্ছে যেন টাটকা বরফটা পড়েছে। আসছে একটা টানেল, ও ছোট্ট টানেল একেবারে। তো ডুন্ডি বলে আমরা একটা ছোট্ট জায়গা পার করছি। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সকাল সকাল কিন্তু মানালি থেকে আপনারা যখন লে লাদাখের জন্য বেরোবেন বা সার্চুর জন্য যখন বেরোবেন, হাই অল্টিটিউডে যাওয়ার জন্য, অবশ্য করেই কিন্তু ডায়ামক্স ট্যাবলেটটা নিয়ে নেবেন। একটা ডায়ামক্স ট্যাবলেট সারাদিনের জন্য যথেষ্ট। আমরা একটাই নিয়েছি, এক একজনে একটা করে। এই দেখুন এখানে রাস্তার অবস্থা দেখুন, বাবারে। এই খারাপ রাস্তাটা পার করে আমরা আসলাম হচ্ছে, তো এই ব্রিজটার নাম হচ্ছে ডুন্ডি ব্রিজ। অটল টানেল আসার আগে আপনারা টোটাল 3টে ব্রিজ পাবেন এরকম। তো একটা হচ্ছে মানালি ব্রিজ, যেটা মানালি থেকে বেরিয়েই সবার ফার্স্টে পাবো। তারপরে আপনারা পাবেন হচ্ছে সোলাং ভ্যালি ব্রিজ, আর তারপরে পাবেন হচ্ছে এই ডুন্ডি ব্রিজ। তো আমরা চলে এসেছি অটল টানেলের সামনে। ফেমাস অটল টানেল 2020 সালে ইনাগুরেট হয়েছে বাই নরেন্দ্র মোদী। আর এখানে অল্টিটিউড এই মুহূর্তে 10,040, আর 9 কিলোমিটার লম্বা এই অটল টানেল আমরা পার করব। জাস্ট আমরা সাউথ পোর্টালের সামনে দাঁড়িয়ে আছি। এই দিকটা হচ্ছে সাউথ পোর্টাল, আর ওই দিকটা হচ্ছে নর্থ পোর্টাল। তো আমরা যাচ্ছি অটল টানেলের ভিতরে। তো এই হচ্ছে ফেমাস অটল টানেল। 2000 সালে অটল বিহারী বাজপেয়ী কিন্তু এই প্রজেক্টটার প্রথম চালু করেছিলেন। আর 2010 সালে সোনিয়া গান্ধী এই প্রজেক্টটার কাজ শুরু করেছিলেন। আর 2020 সালে নরেন্দ্র মোদী এই অটল টানেলের উদ্ঘাটন করেন। 2020 সালের আগে যখন অটল টানেল ছিল না, তখন সবাইকে যেতে হতো রোটাংয়ের পাস হয়ে। রোটাং পাস একটা বিখ্যাত পাস ছিল এবং খুব ডেঞ্জারাস পাস ছিল, যেটা পার হতে প্রচুর সময় নষ্ট হতো। প্রায় একটা দিন চলে যেত যে এখান থেকে সার্চু পৌঁছাতে। সেই ব্যাপারটাকে পুরোপুরি নালিফাইড করে দিয়েছে। মানে রোতাং পাস এখনো আছে, ওখানে এখন আর সেরকমভাবে লোকজন যাতায়াত করে না, শুধুমাত্র এলাকার লোকজনরাই যাতায়াত করে। আর যদি কেউ ঘুরতে যায়, জাস্ট ওই রোতাং পাসের সামনেটা ঘুরে চলে আসে।
আর এখানে কিন্তু অটল টানেলের ভিতরে স্পিড লিমিট হচ্ছে 60। এই টানেলের ভিতরে একদম দাঁড়ানো যাবে না। আর টানেলে প্রবেশ করার সময় আপনার যে যদি কোনো রিজার্ভার থাকে, যে জেরি ক্যান আছে আমার যেরকম, তো এই জেরি ক্যানে কোনো ওপেন পেট্রোল নিয়ে যাওয়া যাবে না। বাইকের ট্যাঙ্কের মধ্যে পেট্রোল ভরে নেবেন, আর না হলে অটল টানেল বেরিয়েই পড়বে হচ্ছে টান্ডি থেকে আপনাকে পেট্রোল ভরে নিতে হবে, বা জেরি ক্যান আপনি আগে থেকে ফিল করতে একদমই পারবেন না। সুজিত, কেমন লাগছে? ফাইনালি আমরা অটল টানেলের নর্থ পোর্টালে চলে এসেছি। চান্দ্রা বিচ। তো এই চান্দ্রা বিচটা জাস্ট পার করলে আমাদের রাইট সাইডে চলে যাচ্ছে স্পিতি কাজার রোড, আর লেফট সাইডে আমরা চলে যাব হচ্ছে লের দিকে। অটল টানেলটা পার করার পরে আমরা একটু রেন কভারগুলো লাগিয়ে নিলাম, রেনকোটটা পরে নিলাম। আর এদিকের নদীটা থেকে দেখুন, এই নদীটার নাম হচ্ছে চেনাব রিভার। অটল টানেলের পর থেকে এই চেনাব রিভার কিন্তু আমাদের সাথে সাথে চলবে। দেখুন কি সুন্দর লাগছে। তো বৃষ্টিটা হওয়ার পরে কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, আর এখন আবার বৃষ্টি থেমেও গেছে। তো আমরা রেনকোটটা পরছি আর বৃষ্টি থেমে যাচ্ছে। আর এদিকে আমার বাহাতে রয়েছে চেনাব রিভার, আর আমরা এখন সোজা চলেছি হচ্ছে শিশুর উদ্দেশ্যে। অটল টানেল থেকে শিশু বেশি না, 10-12 কিলোমিটারের মধ্যে শিশু পড়ে যাবে। আমার বাইক রিজার্ভে পড়ে গেছে, রিজার্ভে পড়ে 15 কিলোমিটার চলে গেছে। তো আমরা শিশু এবং শিশুর পরে আছে হচ্ছে টান্ডি, আর টান্ডিতে পেয়ে যাবো আমরা পেট্রোল পাম্প। তো টান্ডিতে পেট্রোল পাম্পে আমরা তেল ভরিয়ে নেবো এবং আমার জেরি ক্যানটা ভরে নেবো। রাস্তাটা খারাপ ছিল পুরো, সবে ল্যান্ডস্লাইডটা হয়েছে আর জেসিবিতেই জাস্ট গাড়ি সব শুধু মাটিগুলো সরিয়েছে, আর তার উপর দিয়ে আসতে হলো। তো আমরা জাস্ট পৌঁছালাম শিশুতে। যদি আপনারা চান স্টে করতে পারেন, না হলে আপনারা শিশু থেকে বেরিয়ে আপনারা সারচু জিসপাতেও থাকতে পারেন। এর শিশুর ভ্যালিটা দেখুন কি সুন্দর লাগছে, গাছপালা। দেখো শিশুতে এখানে টেন্ট রয়েছে, সুইস টেন্ট। তো আপনারা হোমস্টে টেন্ট অপশন পেয়ে যাবেন, হোটেল সেরকম পাবেন না, শুধুমাত্র হোমস্টে আর টেন্ট অপশনই পেয়ে যাবেন। এখানে ফেমাস যেটা শিশুতে লোকে আসে ঘুরতে, শিশু ওয়াটারফল। দেখুন ওই যে শিশু ওয়াটারফল। তো অ্যাকচুয়ালি লোকে এখানে থেকে ট্রেক করে যায় ওইদিকে, নদীটা পার করে ওইদিকে ট্রেক করে ওইখানে যায়। তো কেমন লাগলো শিশু ওয়াটারফলস? শিশু থেকে পার করে আমরা চলে যাব হচ্ছে টান্ডিতে আমরা বাইকের তেল ভরবো। টান্ডি হচ্ছে হিমাচল প্রদেশের লাস্ট পেট্রোল পাম্প বলে। আর শিশুতে কিন্তু আপনারা কোনো মেকানিক পাবেন না, আর এটিএমও নেই শিশুতে কোনো। তো আপনারা যদি ক্যাশ টাকা তুলতে হয় তাহলে মানালির এটিএম থেকে ক্যাশ টাকা তুলতে হবে, আর মেকানিকও পাবেন না, আপনাকে বাইকের কাজ মানালি থেকেই করাতে হবে। তো আমরা ফাইনালি পৌঁছালাম টান্ডি। টেম্পারেচার বেশ ঠান্ডা, একটা মহিন্দ্রার শোরুম রয়েছে, আর এই হচ্ছে টান্ডির পেট্রোল পাম্প। কিরকম ভিড় আছে দেখতে হবে। আর এখান থেকে আমাদেরকে জেরি ক্যান, দেখুন এখানে জেরি ক্যানও বিক্রি হচ্ছে, আপনারা চাইলে অয়েল কন্টেনারও কিনে নিতে পারেন। ও একেবারেই ফাঁকা। তো আমরা চলে এসেছি টান্ডিতে, লাহোল ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ে এই টান্ডি। আর এই টান্ডি হচ্ছে হিমাচল প্রদেশের কিন্তু লাস্ট পেট্রোল পাম্প। আগে কেলং আছে, কেলংয়ে গিয়ে দেখবো যে পেট্রোল পাম্প অ্যাক্টিভ আছে কিনা। যদি অ্যাক্টিভ থাকে তাহলে কেলং হচ্ছে হিমাচল প্রদেশের লাস্ট পেট্রোল পাম্প। এরপরে 335 থেকে 350 কিলোমিটারের মধ্যে আর কোনো পেট্রোল পাম্প নেই। তো আমরা 10 লিটারের একটা জেরি ক্যান ভরে নিলাম, এখানে দাঁড়িয়ে দুটো
দুটো বিস্কুট খাবো, কারণ খিদে পেয়েছে হালকা, একটু জল খেতে হবে বেশি করে, কারণ আমরা এখন আছি হচ্ছে 9400 ফিট উপরে, একটু অল্টিটিউডে উপরের দিকে উঠছি, তো একটু শরীরটাকে ঠিকঠাক রাখতে হবে, নাহলে কিন্তু অল্টিটিউড সিকনেস হতে পারে। এই তান্ডিতে এসে চেনাব রিভার চলে যাবে অন্য পথে, আরেকটা দিক থেকে আসবে আরেকটা রিভার, যেটার নাম হচ্ছে ভাগা রিভার। তো চলুন সামনে দেখাবো আপনাদেরকে চেনাব রিভার আর ভাগা রিভার, তারপর থেকে আমরা চেনাব রিভারকে ছেড়ে ভাগা রিভার পথ দিয়ে আমরা চলে যাব। আর এই তান্ডিতেও কিন্তু কোনো এটিএম এর অপশন নেই, নেটওয়ার্ক অ্যাভেলেবেল আছে। আপনারা পেট্রোল পাম্পে এসে পেট্রোল আপনারা কার্ডে, অনলাইন বা ক্যাশ সব কিছুতে ভরতে পারবেন। আজকে যেরকম আমরা ক্যাশ করতে গেলাম, বললো যে ক্যাশে ওদের খুচরো হবে না, তো অনলাইন পে করে দিলাম আর আমি কার্ড দিয়ে করে দিলাম। আর এই তান্ডিতে খুব লিমিটেড টেন্ট এবং হোমস্টে ফেসিলিটিও আছে। তো আমরা তান্ডি থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি, চলুন পথে যেতে যেতে কথা হবে। তান্ডি থেকে এখন বেরিয়ে যাচ্ছি সোজা জিসপাতে গিয়ে দাঁড়াবো। আর আমার পাশে দেখতে পাচ্ছেন চেনাব রিভার। এই যে রিভারটা, এটা হচ্ছে চেনাব রিভার, আর ওই দিক থেকে দেখুন একটা রিভার আসছে, ওইটা হচ্ছে ভাগা রিভার। তো ভাগা রিভার ওদিক থেকে ঢুকছে চেনাব রিভার, ওই দিকে চলে যাচ্ছে, ওই দিকটা যাচ্ছে হচ্ছে কাশ্মীরের দিকে। দেখুন ভাগা রিভার আর চেনাব রিভারের মিলনস্থল। আর জাস্ট তান্ডি পেট্রোল পাম্প থেকে বেরিয়ে আপনারা তান্ডির এই যে লোকালিটি শুরু হচ্ছে, এখানে আপনারা মোটামুটি খাওয়া দাওয়ার প্রচুর দোকানপাট পেয়ে যাবেন। তো আপনারা চাইলে খাওয়া দাওয়া করে নিতে পারেন। আর আমরা এখন ক্রস করছি তান্ডি ব্রিজ, দ্য ফেমাস তান্ডি ব্রিজ। দেখুন ভাগা রিভারের জল দেখুন, খালি জলের কালারটা দেখুন। এবার আমরা ভাগা রিভার থেকে পার করলাম, এবার আমরা ভাগা রিভারকে আমরা ডান দিকে রেখে এগিয়ে যাচ্ছি জিসপার দিকে। রাস্তা কি দেখবো, রাস্তা দেখবো না পাহাড় দেখবো, না পাহাড়ের মেঘ দেখবো? এদিকে কালো মেঘের পাহাড়, এদিকে নীল আকাশ, এদিকে রাস্তা সোজা। এখান থেকে দেখাচ্ছে হচ্ছে বারালাচালা 82, কেলং 9 আর লে 365। তো বাদিকের যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা হচ্ছে বেসিক্যালি কাশ্মীর জম্মুর দিকে চলে যাচ্ছে, আর ডান দিকে আমরা যে রাস্তাটা নিলাম এইটা চলে যাচ্ছে হচ্ছে লে সার্চুর দিকে। তান্ডি ব্রিজটা পার করলেই জাস্ট আপনারা পেয়ে যাবেন। বাদিকের রাস্তাটা নেবেন না, কারণ ওটা কিন্তু জম্মুর দিকে যাচ্ছে, কোনোভাবে ওটা আপনি সার্চুর দিকে বা জিসপার দিকে যেতে পারবেন না। খাজগুলো দেখুন কীভাবে পাহাড়গুলো কেটে কেটে রাস্তাটা তৈরি হয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, কিন্তু আমি মেঘের পিছন থেকে একটা পাহাড় দেখতে পাচ্ছিলাম, জাস্ট মেঘের পিছন থেকে পাহাড়ের একটা চূড়া দেখা যাচ্ছিল। আর আমরা মোটামুটি আজকে থেকে জিপিএস বন্ধ করে দিয়েছি, মোটামুটি রাস্তার সাইনবোর্ড আর লোকজনকে জিজ্ঞাসা করেই আমরা বেরিয়ে যাব। জিপিএসের চক্করে পড়বো না, কারণ যেখানে নেটওয়ার্ক পায় না গুগল, সেখানে রাউটিং ভুলভাল হয়ে যাওয়ার চান্স থাকে। তো সেই চান্সটাকে আমরা একেবারে নিতে চাই না, তো তার জন্য আমরা জিপিএস বন্ধ করেছি। একদম রাস্তায় সব জায়গাতে পরিষ্কারভাবে সাইনবোর্ড দেওয়া রয়েছে, কোনো সমস্যাই হওয়ার কথা না। আপনারাও যারা আসবেন চেষ্টা করবেন যতটা কম গুগল ম্যাপ ফলো করা যায় এই সব রিমোট এরিয়াতে। ওফ, পাহাড়টা দেখুন একবার, কি লাগছে পাহাড়টা দেখুন, ডাইরেক্ট সূর্যের আলোটা গিয়ে পাহাড়ের উপর চূড়াতে পড়ছে, আর সাদা বরফের রিফ্লেকশনে কি লাগছে। এর আগে আমি এরকম হাই অল্টিটিউড গুরুদংবাল লেক রাইড করেছি, যেখানে নর্থ সিকিম রাইড, কিন্তু সেই নর্থ সিকিম রাইডে কিন্তু আমরা স্নো পিক মাউন্টেনটা একমাত্র গুরুদংবাল লেক যাওয়ার পথেই দেখতে পেতাম। বাকি রাস্তায় কিন্তু কোথাওই আমাদের স্নো পিক মাউন্টেন আমরা দেখতে পেতাম না। নর্মাল পাহাড়, সিকিম আর দার্জিলিং যেরকম পাহাড় হয়, এইখানে লেতে যাওয়ার আগেই দেখুন পাহাড়গুলো দেখুন, ও বরফগুলো মানে অসাধারণ লাগছে, মানে চোখ ফেরানো যাচ্ছে। এটা হচ্ছে কেলংয়ের পেট্রোল পাম্প, অনেকে এখান থেকে তেল ভরে নিয়ে যাচ্ছে, কারণ এটা একটা অ্যাক্টিভ পেট্রোল পাম্প। আর এরপরে কিন্তু আর কোনো পেট্রোল পাম্প নেই। তো তান্ডির পরে কেলং হচ্ছে হিমাচল প্রদেশের লাস্ট পেট্রোল পাম্প। আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা সেইভাবেই প্ল্যান করবেন। বাইকে আসলে অবশ্যই পেট্রোলের ক্যান ক্যারি করবেন। কেলংয়ে কিন্তু আপনারা সমস্ত রকম সুবিধা পেয়ে যাবেন, মেকানিক থেকে শুরু করে এটিএম, মেডিকেল, হোমস্টে, পেট্রোল, ইভেন আপনারা এখানে থাকতে পারবেন হোমস্টে বা টেন্টে করে। তো এই দেখুন এখানে হোটেল রয়েছে, দেখুন এদিকে। তান্ডিতে সব কিছু পাবেন না, কিন্তু এই কেলংয়ে কিন্তু আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন, কারণ এটা একটা সিটির মতো। এখানে দেখুন কতগুলো হোমস্টে দেখতে পাচ্ছি। আর মানালির পরে আপনারা এটিএম আর মেকানিক এই একমাত্র কেলংয়েই পাবেন। তো আপনারা মানালি আর কেলংয়ের মাঝখানে যেখানেই থাকেন না কেন, যদি কোনো বিপদে পড়েন, তো যেটার ডিস্টেন্স সবচেয়ে কাছে হবে তো সেখানেই আপনারা যাবেন।
জিসপা থেকে 17 কিলোমিটার দূরে আছি আর রাস্তাটা কত সুন্দর লাগছে। এই জায়গাগুলো কিন্তু ল্যান্ডস্লাইডের রোড পুরো, মানে এখান থেকে সাইনবোর্ড দেওয়া রয়েছে পুরো পাথর পরে। এই ব্লাইন্ড স্পটগুলোতে ব্লাইন্ড স্পট মিরারও দেওয়া রয়েছে সাইডে উল্টো দিকে। সুবিধা হচ্ছে এতে যে উল্টো দিক থেকে কোনো গাড়ি আসছে কিনা সেটা বোঝা যাচ্ছে। পাহাড়গুলো দেখুন কিরকম একটা অদ্ভুত টাইপের। আমরা জিসপা থেকে আর মাত্র 8 কিলোমিটার দূরে আছি। সামনেই আসছে জিসপা, আর জিসপার পরে আমরা ক্রস করব কিন্তু বারালাচা পাস। আমাদের এই লে লাদাখ ট্রিপের আমরা সর্বপ্রথম বারালাচা পাস ক্রস করব আর আপনাদের সাথেও শেয়ার করব তার এক্সপিরিয়েন্স। ভাগা রিভার কিন্তু অনেকটা নিচে রয়েছে, আমরা অনেকটা উপর দিয়ে রয়েছি। এখন আবার নিচের দিকে নামছি, জাস্ট নিচে নামতে হবে অনেকটা। এখান থেকে দেখতে পাচ্ছি রাস্তাগুলো নিচে নামছে, তো ভালোই সুন্দর লাগছে, কিন্তু ভিউটা অসাধারণ সুন্দর লাগছে। এই দেখুন পাথর পড়ছে। তো জিসপাতে থাকার জায়গার অপশানগুলো কিন্তু শুরু হয়ে গেছে। জিসপাতে আপনারা টেন্ট পেয়ে যাবেন, হোমস্টেও পেয়ে যাবেন। একদম নদীর পাড়ে দেখুন ক্যাম্পগুলো দেখা যাচ্ছে, দেখুন সমস্ত সুইচ টেন্টের ব্যবস্থা রয়েছে। আর একদম নদীর পাড়ে আপনারা থাকতে পারবেন, ভাগা রিভারের মজা নিতে পারবেন একদম টেন্টের মধ্যে থেকে। দেখুন দারচা দেখাচ্ছে 9 কিলোমিটার, বারালাচা 54, সারচু 86। একদম চলে এসেছি জিসপা ভ্যালিতে, আর এটা হচ্ছে কিন্তু পুরো জিসপা ভ্যালি। আর এখন আমরা ভাগা রিভারের একদম সমতল জায়গায় রয়েছি, মানে ভাগা রিভার আমাদের পাশাপাশি আসছে, ওইখানটা দিয়ে ভাগা রিভার যাচ্ছে। আর পুরো জিসপা ভ্যালিটার মধ্যে রয়েছি, কারণ ভ্যালি বলা হচ্ছে এই কারণে কারণ চারদিকে পাহাড়, মাঝখানে সমতল ভূমি, তো এটাকেই বলা হয় ভ্যালি। তো আমরা জাস্ট জিসপাতে এসে দাঁড়ালাম। জিসপার অ্যাকচুয়াল যেখানে স্টে আছে, নোনো স্টেস ক্যাফে বলে একটা জায়গা, সেই সামনেই দাঁড়ালাম। এখানে একটা আন্টির দোকান আছে, আন্টির দোকান থেকে আমরা একটা ম্যাগি অর্ডার করলাম, ডবল ডিমের ম্যাগি। ডিমটাকে উপরে ভালো করে ফাটিয়ে ভালো করে উপরে দিয়ে দিয়েছে, আর নিচে ম্যাগিটা রয়েছে। তো ম্যাগিটার দাম নিল হচ্ছে 80 টাকা। এই ম্যাগিটা খাবো, খেয়ে আমরা এখান থেকে আবার বেরিয়ে যাবো। তো আমরা কিন্তু এখন জিসপাতে 10,400 ফিট উপরে আছি। আর এই জিসপাতে কিন্তু থাকার অপশন পেয়ে যাবেন আপনারা, যেরকম দেখালাম যে আপনারা এখানে পেয়ে যাবেন টেন্ট আর হোমস্টেও পেয়ে যাবেন। এছাড়া এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও প্রচুর আছে। আসার সময় আপনাদেরকে দেখালাম অনেক দোকানপাট রয়েছে। পেট্রোল পাম্প কিন্তু এখানে নেই, আর এখানে নেটওয়ার্কও অ্যাভেলেবেল রয়েছে, আর মেকানিক কিন্তু আপনারা এখানে পাবেন না। তো আপনারা সেই হিসাবে প্ল্যান করবেন। তো আমরা এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপরে দেখা করছি মোটর ব্লগ সেটআপ। ম্যাগি খেয়ে এবার আমরা বেরিয়ে যাচ্ছি জিসপা হয়ে। জিসপা দারচা ক্রস করে আমরা চলে যাব হচ্ছে বারালাচা পাস। আর এই জিসপা থেকে বারালাচা পাসের ডিস্টেন্স অলমোস্ট 50 কিলোমিটার, 50-52 কিলোমিটার। এখন ঘড়িতে সময় বাজে বিকেল 4টে, তো একটু তাড়াতাড়ি যেতে হবে। সেফ রাইড করব, কোনো টেনশনের ব্যাপার নেই। যেতে না পারলে যেতে পারবো না, কপালে যা আছে তাই হবে। আর এই কি সুন্দর ঝাউবনগুলো দেখুন একবার, পাহাড়ের গায়ে পুরো ঝাউ গাছ। আর এদিকে রয়েছে কিন্তু ভাগা রিভার আমাদের সাথে সাথেই যাচ্ছে। আর একটা জিনিস হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিংয়ে আপনারা দেখেছেন যে পাহাড়ে চা বাগান, বাট এইখানকার পাহাড়গুলো দেখুন একবার, এখানে কিন্তু একটা পাহাড়েও আমরা এখনো অবধি চা বাগান দেখিনি। এটার কারণটাই কিন্তু হচ্ছে আবহাওয়া এবং পাহাড়ের ভূপ্রকৃতির জন্য। রাস্তা কিন্তু মারাত্মক সুন্দর লাগছে। আমি জানি না এই ভালো রাস্তা কতক্ষণ চলবে, বাট আমার তো চালাতে ভীষণ ভালো লাগছে। আমরা 3rd গিয়ারে বাইক চালাচ্ছি, 3rd গিয়ারের বেশি উপরে চালালে বাইকের ভাইব্রেশন বেশি আসছে, টানতে অসুবিধা হচ্ছে। সামনে সুন্দর স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে। আমরা দারচা থেকে মাত্র 3 কিলোমিটার দূরে রয়েছি, সামনেই আসছে দারচা। সুন্দর একটা ব্রিজ। আর এইখানে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এখানে ভাগা রিভার তার তলা দিয়ে বয়ে যাচ্ছে। এই ব্রিজটার নাম হচ্ছে দারচা ব্রিজ। তো আমরা সামনে থেকে ইউটার্নটা নেব, তো এখান থেকে আমরা হেয়ারপিন বেন্ডটা নিয়ে দারচা ব্রিজে উঠে যাব। ওয়েলকাম টু দারচা ব্রিজ। শ্রী রঞ্জন সিং এই দারচা ব্রিজ উদ্বোধন করেছিলেন। দেখুন কি সুন্দর, নিচ দিয়ে ভাগা রিভার বয়ে যাচ্ছে, আর আমরা দারচা ব্রিজ ক্রস করে দারচায় ঢুকে যাচ্ছি। দেখুন কি লেখা আছে, দেখুন, ইউ হ্যাভ জাস্ট ভিজিটেড দারচা ব্রিজ, দ্য লংগেস্ট ব্রিজ অফ হিমাচল প্রদেশ। তো এই ব্রিজটা ছিল কিন্তু হিমাচল প্রদেশের সবচেয়ে লম্বা ব্রিজ। ভাবতে পারছেন, আমরা কিন্তু আরেকটা মাইলস্টোন কমপ্লিট করলাম, হিমাচল প্রদেশের সবচেয়ে লম্বা ব্রিজের উপর দিয়ে বাইক চালালাম।
তো আমরা পৌঁছে গেছি দারচা। এই দারচাতেও কিন্তু আপনারা খাওয়া দাওয়া এবং হোমস্টের অপশন পেয়ে যাবেন। সারচু এখান থেকে ৭৭ কিলোমিটার মাত্র। বাইকের নাম্বার আর নামটা নিয়ে নিল, আর এই সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে এটা সিংকুলা টপের দিকে যাচ্ছে, পাদুম হয়ে জান্সকারের দিকে যাচ্ছে। তো দেখুন এখানে লেখা রয়েছে সিংকুলা, পাদুম, নিরাক, কার্গিলের জন্য এই রাস্তাটা সোজা। এই রাস্তাটা সোজা গিয়ে জান্সকার যাচ্ছে, আর আমরা যাবো বারালাচালা সারচু, তো আমাদের জন্য ডান দিক। তো আমরা ডান দিকে যাচ্ছি এখন লের দিকে। তো দারচা ক্রস করে সবার ফার্স্টে পড়বে আপনার একটা চেকপোস্ট। এই চেকপোস্টে কিন্তু কোনো পাস আপনাকে শো করতে হবে না। আমরা দারচা থেকে এখন এগিয়ে যাচ্ছি সামনে বারালাচা পাসের দিকে। সুন্দর একদম পিচের রাস্তা, কোনো রকম সমস্যা হচ্ছে না। সুন্দর আমরা 40, 50, 60 ক্রুজ করতে পারছি। আমার এই লাদাখ জার্নি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এর পরের এপিসোডগুলো আরও ভালোভাবে আপনাকে তাড়াতাড়ি চলে আসে। আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। তো আমরা চলে এসেছি মানালি থেকে 110 কিলোমিটার এগিয়ে আমাদের বারালাচা পাসের কিছুটা আগে রয়েছি। আর আমার পিছনে যে লেকটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু 12,000 ফিট উপরে একটা লেক, নাম হচ্ছে দীপক তাল। এই দীপক তালের জলটা দেখুন একবার খালি, পুরো ক্রিস্টাল ক্লিয়ার জল, মানে জলের ভিতরের পাথরগুলো পর্যন্ত পরিষ্কার হয়ে দেখা যাচ্ছে। আর বারালাচা পাসের দিকে যাওয়ার সময় আরেকটা লেক পড়বে, সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। তো আপনারা একটু পাখির চোখে দেখে নিন এই দীপক তালকে, তারপরে দেখা করছি একেবারে মোটো ব্লগ সেটআপে। তো আমরা জাস্ট বেরোচ্ছি এখন দীপক তাল থেকে, বারালাচা পাসের দিকে এগোচ্ছি। আর বারালাচা পাসের 3-4 কিলোমিটার আগে পড়বে আরেকটা লেক, নাম হচ্ছে সুরজ তাল। তাল বলে এই কারণে এখানকার লেকগুলোকে এখানকার ভাষায় তাল বলে। সুরজ তাল, দীপক তাল, আগে পড়বে দীপক তাল, তারপরে পড়বে সুরজ তাল। এখন এখানে লেখা রয়েছে সারচু 62 কিলোমিটার। আর এই যে জায়গাটা, এটার নাম হচ্ছে পাতসিও, আর এটা হচ্ছে পাতসিও ব্রিজ। এই ব্রিজটা আমরা পার করছি। আর এখানেও কিন্তু দেখতে পাচ্ছি আমরা টেন্টের অপশন রয়েছে, কিছু ক্যাম্পের অপশন রয়েছে। তো এরকম অনেক সিচুয়েশন আসে যেখানে বারালাচা পাসে হয়তো আপনারা পৌঁছালেন কিন্তু আপনারা পার করতে পারলেন না, অনেক রাত হয়ে গেছে, বর্ডারের লোকেরা পাস করতে দিচ্ছে না কোনো কারণে, প্রাকৃতিক কারণে। বারালাচা পাসের ওখানে তো এরকম স্টের অপশন থাকে না, তো ওখান থেকে নেমে কিন্তু আপনারা এই পাতসিওতেও একবার ট্রাই করতে পারেন থাকার জন্য, না হলে আপনাদেরকে সেই জিসপাতে গিয়ে থাকতে হবে। তো আমরা জাস্ট ক্রস করছি জিংজিং বার। তো জিংজিং বার একটা পার্টিকুলার প্লেস যেখানে খাওয়া দাওয়ার অপশন আছে, থাকার কোনো অপশন নেই। এদিকে সেই নদী বয়ে বেড়াচ্ছে, এগুলো সব হচ্ছে খাওয়া দাওয়ার দোকান রয়েছে এখানে। এখানে আপনারা চাইলে কিছু অল্প স্বল্প কিছু খাওয়া দাওয়ার অপশন পেয়ে যাবেন। এই যে দেখুন জিংজিং বার 1, বারালাচা 21, সারচু 53। তো আমরা চলে এসেছি জিংজিং বার। এইটা হচ্ছে সেই জিংজিং বার। এখানে কিন্তু মেডিকেল ফেসিলিটি অ্যাভেলেবেল আছে, আর খাওয়া দাওয়ার দোকানপাট পাবেন, আর্মি ক্যাম্প রয়েছে, আর টয়লেট, ফুডস, এইগুলো অপশন পেয়ে যাবেন। আর সামনে আকাশের মেঘটাকে দেখুন, আর পাহাড়গুলোকে দেখুন একবার। ওরে বাবারে বাবা, পাহাড়গুলো কি লাগছে! এত বরফ দিয়ে ঢাকা, মানে কি করে বোঝাবো, নিজের চোখে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। আর জন্য আপনাকেও আসতে হবে এই জায়গায়। আর এদিকে একটা স্নোপিক মাউন্টেন দেখুন, কালো পাহাড়, আর তার উপরে পাহাড়, মানে মনে হচ্ছে না পাহাড়গুলোর উপর কেউ পাউডার ছড়িয়ে দিয়েছে। সারচু 52, কতদিনের স্বপ্ন, কতদিনের প্ল্যান, কতদিনের ইচ্ছা, কতদিনের চেষ্টা, একে 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 একটু একটু করে আমরা প্রতিদিন এগিয়ে এগিয়ে সফল করতে করতে যাচ্ছি। হয়তো আমরা প্ল্যানের থেকে একদিন পিছিয়ে আছি, কিন্তু আমরা আছি, আমরা চলছি, আমরা থেমে নেই। আর সামনে আসছে 17 কিলোমিটার পর বারালাচা পাস, আর ঠিক তার 3-4 কিলোমিটার আগে আসবে সুরজ তাল। তো বারালাচা পাস আসার আগে এইরকম দুটো তাল আসবে, একটা দীপক তাল আপনাকে অলরেডি দেখিয়ে দিলাম, আর সামনে আসবে সুরজ তাল। আমার মনে আছে আমি একদিনে হাইয়েস্ট 14,000 ফিট উপরে উঠেছিলাম, যেটা হচ্ছে ইয়ামথাং ভ্যালি, আমরা গুরুদংমা লেক যাওয়ার সময়। আর তারপরের দিন আমরা 17,800 ফিট উপরে গুরুদংমা লেক ঘুরে আবার নেমে এসেছিলাম।
একদম স্নো পিক মাউন্টেন, যেগুলো আমরা দূর থেকে দেখছিলাম সেই পাহাড়গুলোর একদম কাছে চলে এসেছি আর আমরা জাস্ট উঠবো এই স্নো পিক মাউন্টেন। এখানে দেখুন বরফ পড়ে রয়েছে, এই যে দেখুন বরফ। এবার পুরো স্নো পিক মাউন্টেনের লেভেলে রয়েছি আমরা। এবার জাস্ট সামনে থেকে হেয়ারপিন বেন্ডটা নেবো, নিলে আমরা ওই বরফের রাস্তার উপর দিয়ে যেতে পারবো। হয়তো রাস্তায় বরফ থাকবে না, বাট আর রাস্তার দুই সাইডে হয়তো বরফ আমরা পাবো। এইবারে টিপে আমরা ফার্স্ট বরফ দেখতে পাচ্ছি, এই দেখুন দেখুন একদম একদম বরফ, বরফের কাছ দিয়ে যাচ্ছি আমরা। অসাধারণ অসাধারণ ফার্স্ট ঝলক আমাদের বরফের। দেখুন দেখুন পুরো বরফ আর বরফ। আমি 0 পয়েন্টে যাওয়ার সময় একবার বরফ দেখেছিলাম, তাও সামান্য। আর 0 পয়েন্টে যখন পৌঁছেছিলাম তখন বরফ, কিন্তু বাইক চালানোর সময় এরকম বরফ আমি এখন অবধি দেখিনি, এই প্রথম। তা বুঝতেই পারছেন আমরা বারালাচা পাশে কি হতে চলেছে। ওখানেও হয়তো বরফ পাবো। এখানে একটু রাস্তাটা খারাপ আছে, একটু আস্তে চালাতে হবে। এই যে জলগুলো না, এইগুলো সবই কিন্তু বরফ গলা জল। রাতের বেলা এইগুলো বরফ হয় তখন ব্ল্যাক আইসে পরিণত হয়ে যাবে, যেটা আরো মারাত্মক ক্ষতি। তো বারালাচা পাস থেকে আমরা প্রায় 4-5 কিলোমিটার আগে আছি। আমরা পৌঁছে গেছি আরেকটা লেক বারালাচা পাস যাওয়ার আগে, সেটা হচ্ছে সুরজতাল। তো আমরা চলে এসেছি বারালাচা পাসের থেকে 4-5 কিলোমিটার আগে ইন্ডিয়ার 3rd হাইয়েস্ট লেক সুরজতাল। দেখুন সুরজতাল কতটা বড়, দেখুন লেকটা। এই সুরজতালে কিন্তু নিচে নামা যায় না, যেরকম দীপক তালে আমরা নিচে নেমে জলটা দেখিয়েছিলাম। আর এই সুরজতালের কিন্তু এখন জলটা অনেক কম, জলটা কিন্তু আরো অনেকটা জল থাকে। আর শীতকালে কিন্তু এই সুরজতাল পুরো বরফে ঢাকা থাকে, মানে পুরো বরফে জমে যায়। সুরজতালের সুরজ কথার মানে হলো সূর্য, আর তাল মানে হলো লেক। তো এখানকার কিছু লোকাল মতে এটাকে সূর্য দেবতার লেকও বলা হয়। এই লেকটি কি যেরকম ইন্ডিয়ার 3rd হাইয়েস্ট লেক, সেরকম ওয়ার্ল্ডের কিন্তু 21তম হাইয়েস্ট লেক। 16,000 ফিট উপরে এই সুরজতালে লোকাল লোকেরা বিলিভ করে যে এখানে যদি কেউ স্নান করে তাহলে নাকি তার সমস্ত পাপ ধুয়ে যায়। তো যাই হোক, আমরা এখানে বেশিক্ষণ টাইম কাটাবো না, কারণ 16,000 অলরেডি উঠে গেছি। একটু মাথাটা একটু ঝিমঝিম করছে অল্টিটিউডের জন্য, তো আমি কর্পূর এনেছি সঙ্গে, কর্পূর একটু শুকিয়ে নিচ্ছি। এখান থেকে এবার আমরা বেরিয়ে যাব। তো সুরজতাল থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি দ্য মাইটি বারালাচা পাস। দেখুন এখানে সুরজতাল দ্য উইশ লাকর, মানে আপনি যদি কিছু উইশ করে এখানে বেঁধে দেন হয়তো আপনার উইশ সফল হবে। আর এই মুহূর্তে বারালাচা পাসের অভিজ্ঞতা কীরকম আপনাদেরকেও দেখাবো। এখন তো রাস্তা অনেক ভালো হয়ে গেছে। একটা টাইমে এই যে রাস্তার উপর দিয়ে আমি এখন বাইকটা চালাচ্ছি, এই রাস্তা বলে কিছু ছিলই না। তো সেই দুর্গম রাস্তা দিয়েও অনেক বাইকার জয় করেছে, তো তাদেরকে স্যালুট। কতটা যে কষ্টকর রাস্তা, এটা হাই অল্টিটিউডে উঠে কতটা কষ্টকর হয় যে একটা বাইক চালানো, সেটা যে না চালাবে বোঝা যাবে না। তো যাই হোক, কর্পূরটাকে আমি আমার হেলমেটের যে চিন মাউন্ট আছে, তো সেই চিন মাউন্টের সামনে রেখে দিয়েছি। হালকা হালকা সুন্দর বেশ গন্ধ আসছে, ভালো লাগছে। আর আমরা কিন্তু এখন পুরো স্নো পিক মাউন্টেনের পিকে চলে এসেছি। দেখুন পিকগুলো দেখতে পাচ্ছেন তো, একদম কিন্তু পিকে। এখানে এই পিকটা তো সবচেয়ে উঁচু, বাট এইখানে দেখুন একটা পিক রয়েছে, এই পিকে চলে এসেছি। হয়তো আপনারা আমার ক্যামেরায় একটা দেখে মনে হচ্ছে না আপনারা একটা সাদা কালো কোনো জার্নি দেখছেন, সত্যিকারের ব্যাপারটা কিন্তু অনেকটা সাদা কালোর মতনই। মানে আমি তো অ্যাটলিস্ট এরকমই দেখছি। এইখানকার পাহাড়ে কোনো কালার নেই, শুধু কালো পাহাড়ের উপর সাদা বরফ। আর দেখুন এখানে রাস্তাটার অবস্থা। ওই দূরে দেখুন সূর্যটা কিন্তু অস্ত যাবে করছে। আর যেহেতু আমরা পাহাড়ের অনেক উপরে আছি, তো আলোটা এখনো অনেকটা পাবো। তো আমাদের চেষ্টা চলছে আমরা যদি বারালাচা পাস ক্রস করে সারচু পর্যন্ত চলে যাই। আমি এই মুভমেন্টটাকে বন্ধ করতে চাই না, ক্যামেরা বন্দি করতে চাই আমাদের বারালাচা পাস। প্রত্যেকটা পাস ক্রস করব আমি এরকম ভাবেই ক্যামেরা বন্দি করতে করতে। আর দেখুন সামনে পাহাড়ের রেঞ্জটা একবার দেখুন, আনন্দে চোখে জল চলে আসছে। সুরজিৎ, উই ডিড ইট। বারালাচা পাস 4850 মিটার অল্টিটিউড। একটা ফটো তো হবেই হবে বারালাচা পাসের সাথে। তো ফাইনালি আমরা চলে এসেছি বারালাচা পাস। আমার পিছনে দেখুন দেখা যাচ্ছে বারালাচা পাসের, এটা হচ্ছে ফলক, 4850 মিটার উপরে। আর আমার পিছনে দেখুন পুরো স্নো ভ্যালিটা দেখা যাচ্ছে, পুরো স্নো পিক মাউন্টেন। আর এখানে পুরো রাস্তাটা আমরা এই দিক দিয়েই যাব, এখান থেকে নেমে ওই দিকের রাস্তা দিয়ে যাব। অসাধারণ সুন্দর এক্সপিরিয়েন্স। উই অ্যাচিভড আওয়ার ফার্স্ট পাস বারালাচা পাস। এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, প্রচণ্ড ঠান্ডা হাওয়া হচ্ছে, নাক দিয়ে জল গড়ানো শুরু হয়ে গেছে। চটপট চলে যাব আমরা সারচুর দিকে। তো চলুন দেখা হচ্ছে মোটর ব্লগ সেটআপে। বারালাচা পাসে এসেছিল, তার প্রমাণ রেখে গেলাম আপনাদের জন্য। আপনারা যদি কখনো আসেন
একবার দেখিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন। বারালাচা পাস ক্রস করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি সার্চুর উদ্দেশ্যে। বারালাচা পাস, এইসব পাস কোনো এক সময় স্বপ্ন ছিল, একে একে সমস্ত স্বপ্ন সাকার হতে যাচ্ছে প্রত্যেক দিন অন্তর অন্তর। সামনের রাস্তাটা খুব একটা ভালো না, আমাদের টার্গেট হচ্ছে আমরা সার্চু ঢুকে যাই। এই পাহাড়গুলোকে একবার দেখুন, অন্ধকারে যেন এগুলো একটু বেশি সাদা লাগছে। ভগবান সহায় থাকলে আমরা সার্চু ভালোভাবে পৌঁছে যাব নেক্সট হাফ অ্যান আওয়ারে। সেফটিটাকে মেনটেন করবেন, কর্পূর রাখবেন সাথে, যাতে অল্টিটিউডে কোনো প্রবলেম না হয়। আমার অল্টিটিউডে একটু প্রবলেম হচ্ছিল, যদিও আমরা ডায়মক্স খেয়ে এসেছিলাম তবুও। তো এই বারালাচা পাসের কিন্তু লেন্থ 8 কিমি, মানে 8 কিলোমিটার পর্যন্ত আপনাকে যেতে হবে। আর মানালি থেকে 140 কিলোমিটার ডিস্টেন্সে পড়বে হচ্ছে এই বারালাচা পাস। দেখুন অন্ধকার হয়ে গেল কিন্তু স্নোপিক মাউন্টেনগুলো কি সুন্দর দেখা যাচ্ছে। আর আমরা কিন্তু অনেকটা নিচে নেমে গেছি, যার ফলে অতটা কষ্ট আর হচ্ছে না। কোথায় ছিলাম সেই উপরে। রাতের অন্ধকারে তো আর পাহাড় সেরকমভাবে আমি দেখাতে পারবো না, জানি না কতটা আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়। আই ডোন্ট নো কোথা দিয়ে যাওয়া ঠিক হবে, বাট ফর দ্য বেস্ট আমি যাই, তুমি দেখো। ভাই ওয়াটার ক্রসিং রাত্রিবেলা কেউ করেছে? এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন সামনে, এই ব্রিজটা বন্ধ, আর আমরা এবার এই ব্রিজ দিয়ে যাব। ये ব্রিজ কমজোর হে, ইসে প্রেশার মত দো। আর রাস্তাটা একটু খারাপ পাচ্ছি। সার্চু থেকে আমরা জাস্ট 16 কিলোমিটার আগে আছি। এখান থেকে দেখাচ্ছে লাচুংলা 72 কিলোমিটার, পাং 95 কিলোমিটার, লে 259 আর তাংলাংলা 161। আমরা অলমোস্ট সার্চু ঢুকছি, জাস্ট 1-2 কিলোমিটার বাকি। এখানে প্রচুর টেন্ট রয়েছে। वो सार्चू का होम स्टे टेंट कहाँ पे होगा, उधर कैसे जाए, इधर से या आगे से? আর আমরা পৌঁছে গেছি সার্চুতে। তো এখানে কিন্তু এখন প্রচুর টেন্ট পেয়ে যাব সামনে। আর আমরা একটা টেন্ট নিয়ে নিই। খাওয়া দাওয়ার প্রচুর দোকানপাট দেখতে পাচ্ছি, টেন্টও সামনে আছে। চলুন একটা টেন্ট নিয়ে নিই আগে, তারপর আপনার সাথে আবার কথা বলছি। তো আমরা নিয়ে নিয়েছি একটা কটেজ। এটা বেসিক্যালি সেই কটেজ না যে কটেজ আমরা চিনি, এটা একটা টেন্টের মতো, কিন্তু তৈরি হয়েছে হচ্ছে প্লাইয়ের উপরেও, কিন্তু এগুলো প্লাই বোর্ডের রয়েছে। তো আমরা এসেই আগে সমস্ত লাগেজগুলো রেখে দিয়েছি এখানে সুরজিতের লাগেজ, ওইখানে আমার লাগেজ, রাইডিং জ্যাকেটগুলো সমস্ত কিছু খুলে দিয়েছি। আর সুরজিতের অবস্থা খারাপ মোটামুটি ঠান্ডায়, তাই সুরজিৎকে আমি একটা জোগাড় করে দিয়েছি আগুন পোহানোর জন্য। আমার যে স্টোভটা নিয়ে এসেছি আমি রান্না বান্না করার জন্য, ইনকেস যদি আমাকে ক্যাম্পিং করতে হয়, সেই স্টোভটা আমি জ্বালিয়ে দিয়েছি গ্যাস বার্নার দিয়ে। তো এই স্টোভটাতে সুরজিৎ হাত সেঁকছে। ঠিক আছে সুরজিৎ, এখানে একটা বেড আছে, আর এখানে একটা বড় বেড, মানে বড় বেড মানে সিঙ্গেল বেড না, দুটো ছোট ছোট বেডকে পাশাপাশি রেখে বড় বিছানা করা আছে। আর প্রচুর কম্বল দিচ্ছে দেখতে পাচ্ছি, 1 2 3 4 5, এখানে আবার 3টে। আর আপনাদেরকে একবার বাথরুমটাও দেখিয়ে দিই। এটার সাথে কিন্তু একটা অ্যাটাচ বাথরুম রয়েছে। অ্যাটাচ বাথরুমে একটা কোমোড রয়েছে। আর বাথরুমটা কিন্তু বেশ ঠান্ডা, কারণ এখানে রয়েছে হচ্ছে অ্যালুমিনিয়ামের টিন। এই কোমোডে কিন্তু জল নেই, কারণ হচ্ছে রাত্রিবেলা এই জল যেখান থেকে পাইপলাইনের মাধ্যমে সাপ্লাই হয়, সেই জল রাত্রিবেলা জমে যায়। তো তার জন্য এই জল হয়তো সকালবেলা সূর্য ওঠার পরেই হয়তো আসবে, তখন এই চেম্বারগুলোকে ভরা হয়, মানে এই কন্টেনারগুলোকে জল ভরে রাখা হয়, এখান থেকে নিয়ে কোমোড ইউজ করতে হবে। তো এই টেন্ট রুমটার কস্ট কিন্তু নিয়েছে হচ্ছে 1000 টাকা। 1000 টাকা হচ্ছে রুম ইনক্লুডিং রাতের ডিনার। তো আমরা কি করলাম, এখানে রুমে সমস্ত লাগেজ রেখে একটু হাত মুখগুলোকে ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম খেতে। একটা আন্টি আছে যিনি এখানে এই জায়গাটা রক্ষণাবেক্ষণ করে, তো আন্টির কাছে আমরা খেলাম রাজমার ডাল দিয়ে ভাত আর একটা সবজি দিয়ে রুটি খেলাম। খেয়ে দিয়ে আমরা রুমে চলে আসলাম। আর এখন আপনাদেরকে একবার সামারিটা বলে দিই যে আজকে টোটাল ট্রিপে আমাদের কত কি খরচা হলো। তো আজকে সবার প্রথমে বলি যে আমরা 172 কিলোমিটার আজকে সারাদিনে রাইড করেছি। আর ওভারঅল ট্রিপে 2172, মানে আগের দিন ছিল 2000 কিলোমিটার, আজকে হয়েছে 172। আর তার সাথে আজকে সকালবেলা আমরা ব্রেকফাস্ট করেছি 530 টাকা দুজনের, যেটা ডিভাইড হয়ে পার হেড 265 টাকা হচ্ছে। তান্ডিতে এসে পেট্রোল ভরেছি প্রায় 21 লিটার, কারণ হচ্ছে আমার দুটো জেরি ক্যান ছিল আর বাইকটা পুরো রিজার্ভে চলে গেছিলো। তো 21 লিটার পেট্রোল ভরলাম তান্ডিতে, খরচা হয়েছে আমার 2070 টাকা। আর তারপর তান্ডি থেকে সোজা চলে গেছিলাম জিসপাতে দেখালাম। জিসপাতে আমরা ওখানে ম্যাগি খেয়েছিলাম, এগ ম্যাগি।
আর জল নিয়েছিলাম, আর তার সাথে নিয়েছিলাম একটা কফি। তো ওইখানে আমাদের খরচা হয়েছিল 250 টাকা দুজনের জন্য, যেটা মাথা পিছু খরচা হয়েছে 125 টাকা। আর তারপরে আমরা সার্চুতে সোজা চলে এসেছি। সার্চুতে যে রুমটা নিয়েছি, রুমের খরচা হয়েছে 1000 টাকা, যেখানে পার হেড পড়েছে 500 টাকা। তো এই সব কিছু মিলিয়ে আমার আজকে সারাদিনের টোটাল খরচা হয়েছে কিন্তু 3160 টাকা মতো। এই ভিডিওটাকে আর বাড়াবো না, আমরা এখন শুয়ে পড়বো। কাল সকালে আপনাদেরকে একটা সুন্দর সার্চুর ভিউ দেবো, যদি না মেঘলা আকাশ বা বৃষ্টি থাকে। তো ডে 7টা আমরা শুরু করব সার্চু থেকে। চলুন, ততক্ষণ ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।